সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি, মনিরুদ্দিন, প্রভাষক সমাজবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্র পড়ছিলাম। সমাজবিজ্ঞান প্রথম পত্রে তৃতীয় অধ্যায়। আমরা তৃতীয় অধ্যায় সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান এই অধ্যায়টি পড়ছিলাম। এই অধ্যায়ে আজকে আমাদের যে আজকের লেকচার আমরা জানবো এমিল ডুরকিম সম্পর্কে। এমিল ডুরকিম, আমি এখানে এমিল ডুরকিমের দুটো পিকচার দিয়েছি। তোমরা চাইলে গুগল করে আরো অনেক পিকচার দেখতে পারবে। এমিল ডুরকিম সম্পর্কে অনেক জানতে পারবে আরো। তোমরা আমাদের বই এবং সিলেবাস অনুযায়ী যতটুকু আমাদের দরকার আমরা সেই অনুযায়ী সংক্ষিপ্ত আলোচনা করবো আজকের ক্লাসে এমিল ডুরকিম সম্পর্কে। প্রথমত আমরা এমিল ডুরকিম সম্পর্কে একটু জানি। সমাজবিজ্ঞানকে একটি আলাদা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠার পেছনে যে কয়জন চিন্তাবিদ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে ডেভিড এমিল ডুরকিম অন্যতম। মূলত তার অবদান সমাজবিজ্ঞানের জগতে সুদূর প্রসারী প্রভাব রাখতে সক্ষম হয়। সমাজতাত্ত্বিক তত্ত্বের আধুনিক ধরন গড়ে তোলার গৌরব ডুরকেমেরই প্রাপ্য। তিনি 1858 খ্রিস্টাব্দের 15 এপ্রিল উত্তর পূর্ব ফ্রান্সের এফিনালে এক ইহুদি পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন। ফরাসি সমাজবিজ্ঞানের ফ্রান্সের সমাজবিজ্ঞানের একাডেমিক চর্চা প্রতিষ্ঠা বিকাশ ডুরকেমের হাতেই সর্বাধিক গতি পেয়েছে। তিনি ফ্রান্সের সামাজিক বিজ্ঞানের প্রথম পূর্ণ অধ্যাপক। বোর্ডেক্স বিশ্ববিদ্যালয়ে তিনি এই পদে অধ্যাপক পদে 6 বছর ছিলেন। 1906 সালে তিনি সরবন বিশ্ববিদ্যালয়ে প্রথম সার্চ কোর্স এবং পরে শিক্ষা বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োগ পান, যোগ দেন। সর্বশেষ তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগদান করেন। এখানে তিনি কেবল শিক্ষকতা নয়, বিশ্ববিদ্যালয়ের একজন বুদ্ধিজীবী হিসেবে সমাজ ও জনজীবনের বিভিন্ন দায়বদ্ধতা প্রকাশ করতেন। বিভিন্ন কমিটিতে সক্রিয় ভূমিকা পালন করে তিনি শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। এই মহান মনীষী 1917 সালের 15 নভেম্বর মৃত্যুবরণ করেন। এখন আমরা দেখব এমিল ডুরকিমের তাত্ত্বিক অবদান। ডুরকিম তার জীবদ্দশায় প্রচুর লেখালেখি করেছেন, তার অনেক লেখা আছে। লেখার মধ্য দিয়ে তিনি তার চিন্তার প্রকাশ ঘটিয়েছেন, পেয়েছেন বিভিন্ন খ্যাতি, সম্মাননা, মর্যাদা। তো তার এই যেই অনেক লেখা আছে, অনেক বই, অনেক লিখেছেন, তিনি অনেক প্রবন্ধ লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান প্রধান যে রচনাগুলো তার আছে আমরা সেগুলো দেখব। প্রথমত দ্য ডিভিশন অফ লেবার, 1893 সালে বইটি প্রকাশিত হয়। দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, এটা 95, 1895 সাথে সালগুলো আছে, প্রকাশের সাল। তারপরে সুইসাইড, এ স্টাডি অফ সোশিওলজি, সোশিওলজি অ্যান্ড ফিলোসফি, কালেক্টেড এসেইস, moral education, primitive classification, the elementary form of religious life। এই প্রধান বইগুলোর মধ্যেই মূলত তিনি সমাজ সম্পর্কে, সমাজ চিন্তা, তার চিন্তা প্রকাশ করেন। যাই হোক, সমাজবিজ্ঞানকে তথ্য সমৃদ্ধ করার ক্ষেত্রে এমিল ডুরকিম এর অবদান অন্যান্য যে সমাজবিজ্ঞানীরা আছেন বিখ্যাত তাদের সমতুল্য। তিনি যখন সমাজ অধ্যয়ন ও সমাজবিজ্ঞানের পঠন পাঠন শুরু করেন তখন ফ্রান্সে শাস্ত্রটির একাডেমিক চর্চা ছিল না বললেই চলে। তার তাত্ত্বিক ও ধারাবাহিক কাজের ফলেই ফ্রান্সের সমাজবিজ্ঞান শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়। তার প্রধান কয়েকটি তত্ত্ব হচ্ছে শ্রম বিভাজন, আত্মহত্যা, সামাজিক ঘটনা, ধর্মের সমাজতত্ত্ব, যৌথ প্রতিরোধ ইত্যাদি। আমরা এখন তার তত্ত্বগুলো সম্পর্কে জানতে চেষ্টা করব। প্রথমত যেটা আসছে সেটা হলো শ্রম বিভাজন তত্ত্ব। শ্রম বিভাজন, তার ডিভিশন অফ লেবার যে গ্রন্থটি আছে, ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, এই গ্রন্থতে তিনি শ্রম বিভাজন তত্ত্বটি গুরুত্ব প্রদান করেন। এটি তার একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। ব্যক্তি সত্তার সাথে সমাজ সত্তার সম্পর্ক বিশ্লেষণ করতেই তিনি শ্রম বিভাজন তত্ত্বের অবতারণা করেন। তার মতে সামাজিক সংহতির মূলে রয়েছে শ্রম বিভাজন। শ্রম বিভাজনের হচ্ছে উৎপাদনের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করা। অর্থাৎ বিভিন্ন ধরনের কাজের মধ্যে যার যে কাজে বেশি দক্ষতা রয়েছে তার সে কাজে নিযুক্ত হওয়াই হলো কি শ্রম বিভাজন। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি, খুবই সিম্পল কথা। তাহলে সমাজ বা উৎপাদন ব্যবস্থায় সব কাজ যেমন একজন করতে পারে না, কাজের প্রকৃতি এবং শ্রমের দক্ষতাও রয়েছে। কাজের প্রকৃতি এবং উৎপাদন ব্যবস্থায় সব কাজ একজনে করতে পারে না। ওকে, তাহলে যে কাজে যার বেশি দক্ষতা রয়েছে সে সে কাজে তাকে সে কাজে কি করতে হবে, নিযুক্ত করতে হবে, যার ফলে সমাজে অটোমেটিক ভাবে শ্রম বিভাজন তৈরি হবে। ডুরখেমের মতে শ্রম বিভাজন হলো এমন একটি সামাজিক বিষয় যা দায়িত্ব কর্তব্যের মাত্রাকে বিশেষায়িত করে। তিনি শ্রম বিভাজন
বিভাজনকে প্রথমত স্বাভাবিক এবং অস্বাভাবিক এই দুটি ভাগে ভাগ করেছেন। অস্বাভাবিক শ্রম বিভাজনকে তিনি আরো দুটি ভাগ করেছেন। একটা হলো নৈরাজ্যমূলক শ্রম বিভাজন, আর একটা হলো বাধ্যতামূলক শ্রম বিভাজন। এটা হলো ডুর্কিমের শ্রম বিভাজন তত্ত্বের একেবারে মূল কথা। সংক্ষিপ্তে তিনি শ্রম বিভাজন সম্পর্কে তার যে মতামত সেটা। এই শ্রম বিভাজনের যে ভাগের কথা আমরা বললাম, তো শ্রম বিভাজনের এই সকল কারণে সমাজের শ্রম বিভাজনের কারণে দুই ধরনের সংহতি তৈরি হয়। ডুর্কিমের মতে সমাজের শ্রম বিভাজনের কারণে দুই ধরনের সংহতির সৃষ্টি হয়। একটা হলো যান্ত্রিক সংহতি আর একটা হলো জৈবিক সংহতি, মেকানিক্যাল অ্যান্ড অর্গানিক সলিডারিটি। যান্ত্রিক সংহতি কি তাহলে? যান্ত্রিক সংহতি হলো সাদৃশ্যের ঐক্য। এখানে খুব সামান্য শ্রম বিভাজন ক্রিয়াশীল। সমাজের সদস্যদের মধ্যে বিভাজন খুব সামান্য। অধিকাংশ সদস্য একই রকম আচার আচরণ, চিন্তা চেতনা ও মূল্যবোধের অধিকারী। শ্রম বিভাজনও খুবই সীমিত। প্রত্যেকে প্রায় একই রকম কাজের সাথে যুক্ত। আদিম ও কিছু উপজাতীয় সমাজে এরূপ সংহতি পরিলক্ষিত হয়। জৈবিক সংহতি হচ্ছে বৈসাদৃশ্যের মধ্যে ঐক্য, স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনা। একই সমাজের সদস্যদের চিন্তা চেতনা, আচরণ, মূল্যবোধের মধ্যে পার্থক্য তৈরি করে শ্রম বিভাজনের বৃদ্ধির ফলে জৈবিক সংহতির উদ্ভব হয়। তাহলে সমাজে যত বেশি পরিমাণে সাদৃশ্য ছিল, শ্রম বিভাজন কম ছিল, সেই সংহতিকে তিনি বলেছেন যান্ত্রিক সংহতি, এবং এই সংহতির উদাহরণ দিতে গিয়ে তিনি আদিম সমাজের কথা বলেছেন। আদিম যাযাবর সমাজে এই সংহতি বেশি ছিল। আর জৈবিক সংহতি হলো কখন? যখন সমাজে অনেক বেশি পরিমাণে পার্থক্য তৈরি হলো, শ্রম বিভাজন সৃষ্টি হলো, তখন সেটা হলো জৈবিক সংহতি। তার মতে মানবদেহের আ প তিনি জৈবিক সংহতির বিষয়টিকে মানবদেহের সাথে তুলনা করেছেন। তো তিনি বলেন যে মানবদেহের প্রতিটি অঙ্গ পৃথক হলেও সেগুলো পরস্পর নির্ভরশীল হয়ে কাজ করে। প্রতিটি অঙ্গের পৃথক কাজ থাকলেও মূল দেহ কাঠামো থেকে সেগুলো বিচ্ছিন্ন নয়। তেমনি সমাজের মানুষের মধ্যে বিস্তর শ্রম বিভাজন এবং স্বতন্ত্র বিশ্বাস, মূল্যবোধ থাকলেও তারা কেউ সমাজ বিচ্ছিন্ন নয়। সমাজের সাথে তারা সবাই অদৃশ্য এক সুতোর বন্ধনে আবদ্ধ থাকে। এই বন্ধনই সমাজকে সংহত রাখে, এবং এটাই হলো জৈবিক সংহতি বা অর্গানিক সলিডারিটি। এই হলো শ্রম বিভাজনের ফলে উদ্বুদ্ধ সমাজের ২ ধরনের সংহতি সম্পর্কে কথা। তারপর আমরা যাব সামাজিক ঘটনা, ডুর্কহেইমের সামাজিক ঘটনা থিওরি। ডুর্কহেইমের সামাজিক ঘটনা যে ব্যাপারটি তার সমাজবিজ্ঞান আলোচনার একটি কেন্দ্রীয় প্রত্যয়। তিনি তার দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড গ্রন্থে সামাজিক ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ডুর্কহেইমের মতে সামাজিক ঘটনা হচ্ছে মূলত সামাজিক প্রপঞ্চ। সমাজবিজ্ঞান কেবল সামাজিক ঘটনা নিয়ে আলোচনা করে। জৈবিক বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা ও বৈশিষ্ট্য পরিহার করে তিনি সামাজিক প্রত্যয় বিশ্লেষণে সামাজিক বৈশিষ্ট্য ও সূচকের উপর গুরুত্ব আরোপ করেছেন। ডুর্কহেইমের মতে সমাজের যাবতীয় ঘটনা সামাজিক রীতিনীতি দ্বারা নিয়ন্ত্রিত। এসব ঘটনা ব্যক্তি দৈহিক বা মনস্তাত্ত্বিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই তিনি একটি সামাজিক ঘটনাকে অন্যান্য সামাজিক ঘটনা দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের পক্ষে মত দিয়েছেন। তিনি সামাজিক ঘটনাকে বস্তু হিসেবে বিবেচনা করেছেন। ডুর্কহেইম ২ ধরনের সামাজিক ঘটনার কথা বলেন। এক হলো বস্তুগত সামাজিক ঘটনা, আর এক হলো অবস্তুগত সামাজিক ঘটনা। যেসব ঘটনার বাহ্যিক অস্তিত্ব আছে তাকে বস্তুগত সামাজিক ঘটনা বলে। ওকে, যেমন সমাজ, সামাজিক কাঠামো, প্রতিষ্ঠান, জনসংখ্যা ইত্যাদি। তারপরে অবস্তুগত সামাজিক ঘটনা। এই ধরনের ঘটনায় সমাজে বাহ্যিক অস্তিত্ব দেখা যায় না। তবে চর্চা ও অন্যান্য সামাজিক ঘটনার প্রয়োগের মাধ্যমে এটা ব্যাখ্যা করা যায়, বোঝা যায়। গোষ্ঠী বা সমাজের নৈতিকতা, বিবেক, প্রতিনিধিত্ব ইত্যাদি হলো অবস্তুগত সামাজিক ঘটনার উদাহরণ। তার মানে তার দৃষ্টিতে পুরো সমাজের যেই সকল প্রপঞ্চগুলো আছে সেগুলোই হচ্ছে মূলত কি? সামাজিক ঘটনা, এবং তিনি এটাকে খুবই গুরুত্ব দিয়ে তার দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড গ্রন্থে আলোচনা করেছেন। এখন আমরা যেটা দেখব ডুর্কহেইমের সুইসাইড সম্পর্কে মতবাদ বা আত্মহত্যা। ডুর্কহেইম প্রদত্ত তত্ত্বসমূহের মধ্যে আত্মহত্যা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার দ্য সুইসাইড গ্রন্থে তিনি এই তত্ত্বটি আত্মহত্যা সম্পর্কে তার মতামত প্রকাশ করেন। আত্মহত্যার মনস্তাত্ত্বিক কারণ ও ব্যাখ্যা প্রত্যাখ্যান করে তিনি এটিকে এক ধরনের সামাজিক ঘটনা বলে উল্লেখ করেছেন। সামাজিক ঘটনা হিসেবে তিনি আত্মহত্যার সমাজতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেন। আত্মহত্যা সম্পর্কিত গতানুগতিক তত্ত্বকে তিনি ভ্রান্ত প্রমাণ করার চেষ্টা করেন। অথচ একটা সময় পর্যন্ত আত্মহত্যাকে একটি মনোজাগতিক বিষয় বলে উল্লেখ করা হতো। কেউ এটিকে বংশগত বলে উল্লেখ করেছেন। কিন্তু যুক্তি, তথ্য, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে ডুর্কহেইম আত্মহত্যার বিভিন্ন সামাজিক কারণ তুলে ধরেন। ডুর্কহেইমের মতে আত্মহত্যা ৩ প্রকার: ইগোইস্টিক, অল্ট্রুইস্টিক, আরেকটা হলো অ্যানোমিক। তাহলে আত্মকেন্দ্রিক, পরার্থপর আত্মহত্যা, আরেকটা হলো নৈরাজ্যমূলক আত্মহত্যা।
প্রথমত যেটা সেটা হলো আত্মকেন্দ্রিক আত্মহত্যা। ব্যক্তির সাথে তার পরিবার ও গোষ্ঠীর সম্পর্ক দুর্বল হয়ে গেলে এ ধরনের আত্মহত্যা দেখা যায়। ডুর্কheimের মতে সমাজ বা গোষ্ঠীর সাথে এই ব্যক্তির সংহতির অভাব দেখা দিলে এ ধরনের আত্মহত্যার ঘটনা ঘটে। এক পর্যায়ে এই ব্যক্তি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সমাজের মূল্যবোধ ও নীতিমালা ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না। ব্যক্তি যখন কোনো কারণে জীবনের অর্থ খুঁজে পায় না, জীবনের প্রতি তার অনীহা চলে আসে, তখন তার আত্মহত্যার প্রবণতা আসে। তখন সেটা হলো কি আত্মকেন্দ্রিক আত্মহত্যা। এটা হতাশা থেকেও হতে পারে। যাই হোক, তারপরে হলো পরার্থপর আত্মহত্যা। সামাজিক উদ্দেশ্যে বা অন্য কারো স্বার্থে আত্মহত্যা করলে সেটাকে পরার্থপর আত্মহত্যা বলে। যেমন ভাষা, দেশমাতৃকার স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদির জন্য আত্মাহুতি দিলে সেটাকেও কি পরার্থপর আত্মহত্যা বলে তিনি উল্লেখ করেছেন। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের মৃত্যু হলো তাদের সেই মৃত্যু হলো পরার্থপর আত্মহত্যা। পরার্থপর আত্মহত্যাকে আবার ৩ টি শ্রেণীতে তিনি ভাগ করেছেন। একটা হলো বাধ্যতামূলক, একটা হলো ঐচ্ছিক, একটা হলো উগ্র প্রকৃতির আত্মহত্যা। তারপরে যেটা আছে সেটা হলো আমাদের নৈরাজ্যমূলক আত্মহত্যা। কোন সমাজে দুর্ভিক্ষ, নৈরাজ্য, মূল্যবোধের অবক্ষয়, আইন শৃঙ্খলা ভেঙে পড়লে এরকম আত্মহত্যার হার বেড়ে যায় বা যে আত্মহত্যার হার বেড়ে যায় সেটা হলো নৈরাজ্যমূলক আত্মহত্যা। সমাজের উল্লিখিত অবস্থায় যেসব আত্মহত্যা সংঘটিত হয় তাকে নৈরাজ্যমূলক আত্মহত্যা বলে অভিহিত করা হয়। এবার হলো ধর্মের সমাজতাত্ত্বিক মতবাদ। ধর্ম হচ্ছে অতিপ্রাকৃত কোনো সত্তায় বিশ্বাস স্থাপন করা। বস্তুত ধর্ম হচ্ছে একটি চেতনাবোধ যা অলৌকিক কোনো সত্তার উপর বিশ্বাসের ভিত্তিতে বিভিন্ন কর্মকাণ্ড, আচার-অনুষ্ঠান ইত্যাদি সম্পাদিত হয়। এমিল ডুর্কheimের মতে ধর্ম একটি সামাজিক বিষয়। সমাজের মধ্য থেকেই ধর্মের উদ্ভব হয়েছে। টোটেমবাদের মাধ্যমে তিনি ধর্মের উৎপত্তি ব্যাখ্যা করেন। ডুর্কheimের মতে আদিম সমাজে বিভিন্ন প্রাণী বা গাছপালা যেগুলোকে টোটেম হিসেবে গ্রহণ করা হতো, হ্যাঁ? সেসব টোটেম হিসেবে গ্রহণ করা হতো সেগুলোকে হত্যা করা বা আহার করা, অসম্মান করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। টোটেমের প্রতি এই ধরনের শ্রদ্ধার পবিত্রতা বা অপবিত্রতার প্রতীক হিসেবে টোটেমকে কি করা হতো? বিবেচনা করা হতো। ডুর্কheim মনে করেন এই টোটেম ধারণা থেকেই ধর্মের উৎপত্তি। এটা হলো একেবারে তার মূল ধারণা যেটা সেটা আমি এখানে উল্লেখ করেছি। আমাদের না হয় অনেক বড় হয়ে যাবে লেকচার বা এখানে স্লাইডে তুলতে অনেক অসুবিধা হবে। তোমরা বইয়ে আরো অনেক বিস্তৃতভাবে দেওয়া আছে নিশ্চয়ই। তোমরা চাইলে বই থেকে আরো ভালোভাবে জেনে নিতে পারবে। তারপরে তারপরে যেটা সেটা হলো যৌথ প্রতিরূপ। ডুর্কheim তার তাত্ত্বিক আলোচনায় যৌথ প্রতিরূপকে মূল প্রত্যয় হিসেবে ব্যবহার করেছেন। যৌথ প্রতিরূপ হচ্ছে সমাজের সব রীতিনীতি, আচার অনুষ্ঠান, মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস ইত্যাদির সমষ্টিকে তিনি বলেছেন যৌথ প্রতিরূপ বা যৌথ চেতনা। এই যৌথ প্রতিরূপ দ্বারাই সমাজ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। যৌথ প্রতিরূপের মূল বক্তব্য হচ্ছে আবেগ, বিশ্বাস, মূল্যবোধ, আচার-আচরণ ও রীতিনীতি সম্পর্কে সমাজের বেশিরভাগ সদস্যের অভিন্ন মনোভাব ও চেতনা। সমাজে এটি চর্চা ও প্রতিপালনের ক্ষেত্রে প্রতিটি ব্যক্তিসত্ত্বা আলাদা ভূমিকা পালন করে। কিন্তু চর্চা ও প্রতিপালনের প্রেরণা সৃষ্টি হয় ব্যক্তি চেতনা থেকে। ব্যক্তি চেতনা থেকে সমষ্টি চেতনার বিকাশ ঘটে। আর সমষ্টিগত চেতনাকেই ডুর্কheim যৌথ প্রতিরূপ বলে উল্লেখ করেছেন। যেমন আইন হচ্ছে যৌথ প্রতিরূপের বা যৌথ চেতনার বাস্তব প্রতিরূপ বা উদাহরণ। ওকে? এই হলো যৌথ প্রতিরূপ সম্পর্কে ডুর্কheimের আ ডুর্কheimের মতবাদ বা ডুর্কheimের যে ধারণা সেটা। ওকে? তাহলে এই হলো আমাদের এমিল ডুর্কheim সম্পর্কে কথা। তাহলে আমরা আমাদের আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।